সেই কাদা ছোড়াছুড়ির অবস্থা কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় এখনও আমরা দেখছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে কাদা ছোড়াছুড়ির অবস্থা, এটাতে আসলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে কিনা, বা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটার সঙ্গে আসলে এটা সাংঘর্ষিক কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, এইখানে প্রথমত আমি তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে কিনা এটার উত্তর দেওয়ার আগে আমার কাছে মনে হয় এখান থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাগ্য কি হবে সেই জিনিসটা বোঝাটা বেশি জরুরি। আমরা ছাত্র সংগঠনগুলোর যে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা নতুন রাজনীতির কমিটমেন্ট ছিল যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে আনবো এবং ক্যাম্পাসগুলোতে রাজনীতিটা হবে অনেক বেশি কনস্ট্রাকটিভ, জ্ঞানভিত্তিক, আইডিয়া নির্ভর। সেই জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন মিজারেবলি ফেল করছে এবং এই ছাত্র সংগঠনগুলো আপনি এখনও দেখেন, আপনি যখন ডাকসু বিতর্কটা আনেন তখন কিন্তু যতটা না বিতর্ক হয় আমি স্টুডেন্টদের জন্য কোন ইনোভেটিভ জিনিসটা আনবো, তার থেকে বেশি বিতর্ক হয় আদর্শিক, যে ছাত্র দলের পক্ষে যাবে নাকি সেটা শিবিরের পক্ষে যাবে নাকি সেটা অন্য কারো পক্ষে যাবে। এখানে এই সমস্যা থেকেই আমরা কিন্তু এখন পর্যন্ত বের হতে পারছি না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাগ্যটা আবারও সেই ক্যাম্পাসে মারামারি হানাহানির দিকে যাচ্ছে। এটা পজিটিভ, কিংবা এটা এখন পর্যন্ত অভ্যুত্থানের স্পিরিট যে আমরা এটাকে এখন পর্যন্ত টেবিল টকের মধ্যে সীমাবদ্ধ করতে পেরেছি। কিন্তু আমরা রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে এবং সেখানে যে ধরনের বাক্য বিনিময় হচ্ছে বা যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ট্যাগিং বা আদারাইজেশন হচ্ছে, সেখান থেকে এটা খুবই স্পষ্ট যে এটা শুধুমাত্র টেবিল টকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং এটা আস্তে আস্তে হানাহানির দিকে যাবে। এবং তখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে কেন আসলে এখানকার যে স্টুডেন্টরা আছে তারা রাজনীতি ভয় পায়। আমরা শুরু থেকেই 5ই আগস্টের পর থেকেই আমাদের একটা নতুন মটো ছিল, একটা জায়গা ছিল যে আমরা রাজনীতিটাকে কেমন করব, কিভাবে সাজাবো। কিন্তু সেই জায়গা থেকে আমাদের রাজনীতিটা হয়ে গেছে শুধুমাত্র প্রতিহিংসার, যে আমরা কিভাবে অন্যকে অ্যাটাক করব, কিভাবে অন্যকে ঘায়েল করব, আমার কনস্ট্রাকশনটাই নাই। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এবং যখন এই সমস্যাটা থাকবে তখন সেখানে আসলে তৃতীয় পক্ষের সুযোগ নেওয়াটার জায়গাটা অটোমেটিক তৈরি হবে। কারণ আপনার ক্যাম্পাসে যখন আসলে কেওয়াজ থাকে, সেই কেওয়াজটাকে যে কেউ সুযোগ নিতে পারে, শুধুমাত্র আপনাকে তার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হয় যে যখন সময়টা আসবে তখনই আমি এখানে ঢুকবো। এবং অলরেডি আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তাদের সমর্থিত একটি প্যানেল দেওয়া হয়েছে এবং সেই প্যানেলে স্বতন্ত্র হিসেবে ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে প্রত্যেকটা পদেই বিভিন্ন ক্যান্ডিডেট আছে। তো আমরা এখন পর্যন্ত সেই ডিসকাশনেই যাইতে পারিনি যে আসলে এখানে কারা কারা এরকম হতে পারে, বা আমাদের এখানে যারা প্রার্থী হয়েছে তাদের ব্যাপারে যে আমাদের রিগোরাস স্টাডি থাকা দরকার ছিল, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার জানা দরকার ছিল, সে ব্যাকগ্রাউন্ডগুলো পর্যন্ত আমরা জানতে পারছি না। কারণ আমরা শুধুমাত্র এরকম কিছু ডিবেটের মধ্যে এখন যারা ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীগুলো আছে তাদের মধ্যকার কিছু সিলি বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্কে যুক্ত আছি। এবং এটার কারণে একদিকে যেমন স্টুডেন্টরা তাদের যে রাইটসগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার ছিল, স্টুডেন্টদের জন্য আমি কি নতুন ইনোভেটিভ জিনিস আনতে পারছি সেগুলো নিয়ে কথা বলা দরকার ছিল, সেগুলো নিয়ে আমি কথা বলতে পারছি না। আমার কথাটা শুধুমাত্র ওই একটা ডিবেটের মধ্যেই থেকে যাচ্ছে, একটা বাইনারির মধ্যেই থেকে যাচ্ছে, আমি কি অমুক দল না তমুক দল, এর মধ্যেই থেকে যাচ্ছে। তাহমিদ, আপনার কাছে আবারও আসবো। আমি একটু মায়েদের কাছে যেতে চাই। মায়েদ, তাহমিদ যেটি বলছিলেন, আসলে আপনাদের ট্যাগিং এবং ফ্রেমিং এর কারণে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে কিনা, এবং আপনারা তাদেরকে কেনই বা আসলে এই সুযোগটি দিচ্ছেন ট্যাগিং ফ্রেমিং করে? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যে ধরনের চরিত্র ধারণ করে, চিন্তা লালন করে, সেই লালনের জায়গা থেকে আমাদের আদর্শ নিয়ে কথা বলতেই হয়। আদর্শ ব্যতীত আমরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত এবং ভবিষ্যৎকে পর্যালোচনা করতে পারি না, আমরা ভবিষ্যতের ডেস্টিনেশন বা গন্তব্য নির্ধারণ করতে পারি না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আদর্শিক আলোচনা চলবেই। আদর্শিক আলোচনা যারা চাইবে না তারা, আমি মনে করি যে একটা নির্দিষ্ট চিন্তাভাবনা ধারণ করে, যাদের অতীত কলঙ্কিত বা কলুষিত, তারাই চাইবে না যে অতীত নিয়ে আলোচনা হোক বা তাদের আদর্শ বা চেতনার শিক্ষার্থীরা জানুক। দেখেন, আপনার 10 জন প্রার্থী নির্বাচন করবে, সেই 10 জন প্রার্থীর সবাই বলবে যে আমি ভালো কাজ করব। ঠিক আছে যে কেউ কতটা গভীরভাবে কোনো বিষয় পর্যালোচনা করছে, করে তার ভবিষ্যৎ নির্ধারণ করছে বা চিন্তাকে উপস্থাপন করছে একটা বিষয়, কিন্তু এর বাইরেও কিন্তু আপনি দেখবেন যে আসলে আমি ভুলে গেছি যে আমার প্রশ্ন কি ছিল। ফ্রেমিংটা আসলে কেন করছেন, আসলে বিভাজনটা করে আসলে কেন তৃতীয় পক্ষকে সুযোগটা দিচ্ছেন সেই স্পেসিফিক? আমিও অতীত নিয়ে বলতেছিলাম যে অতীত নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটা আমার মধ্যে থাকবেই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবং ক্যাম্পাস একটা প্রগতিশীল চরিত্র লালন করে। সেই প্রগতিশীল চরিত্র নিয়ে আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অবশ্যই আমাদের আলোচনা করতেই হবে অতীত নিয়ে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ অতীতে ট্যাগিং করেছে এবং আমরা
বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ বিদ্যমান আছে সেখানে গণতান্ত্রিক পরিবেশে আমরা সবাই উন্মুক্তভাবে রাজনীতি করছি, কিন্তু অনেকেই নিজেদের পরিচয় প্রকাশ না করেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। সেইটার কারণে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে, তাদের অপরাধগুলো শিক্ষার্থীরা চিহ্নিত করতে পারছে না। অনেক শিক্ষার্থী, আপনি অনেকের কাছে প্রশ্ন শুনবেন যে আসলে আপনি যে ওই দল করেন তো আমি বুঝতে পারি না, কিন্তু আপনি কিন্তু একটা দলের পক্ষে সার্ভ করছেন, কিন্তু সে নাম প্রকাশ করছে না, তো আবার কমিটিও প্রকাশ করা যাচ্ছে না বিভিন্ন সংগঠনের। তো এইসব কারণে আসলে সমস্যা আছেই। সুতরাং এটা ট্যাগিং না বললেও একটা মানুষের মধ্যে ধারণা আছে। কিন্তু আমি মনে করি যে এখন আর ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে যে সচেতনতা আছে, সেই সচেতনতার জায়গা থেকে ক্যাম্পাসের ট্যাগিং রাজনীতির মাধ্যমে কাউকে দমন পীড়নের কোনো সুযোগ নেই।